আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। অবাক করা একটা বড় ধরনের তথ্য দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। বাংলাদেশে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সবচেয়ে বেশি আলোচিত এবং দেশের বাইরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এর উপর একটি পরিসংখ্যান দেখা গেছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সময়ের পরিসরকে তৈরি করে একটা অ্যানালাইসিস করা হয়েছে যে এই পরিসরে বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যম সবচেয়ে বেশি কার ইন্টারভিউ নিয়েছে? শেখ হাসিনার। শেখ হাসিনাকে ঘিরে যত আলোচনা ইউটিউব সহ বাংলাদেশের টেলিভিশন, বেসরকারি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যত আলোচনা হয়েছে, এত আলোচনা দেশের প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধান উপদেষ্টা অথবা যারা ক্ষমতার বাইরে আছেন তাদের কাউকে নিয়ে হয়নি। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে একটা প্রচন্ড ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তিনি স্বৈরাচার, তিনি একনায়ক, তিনি হত্যাকারী, বিভিন্ন রকম ভাবে। এখন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সেই ন্যারেটিভটার একসেপ্ট হয়নি। তারা বলছে একটা আন্দোলনের মুখে, কেউ বলছে সশস্ত্র অবস্থার মুখে, কেউ বলছেন সরকারের তার পাশে থাকা লোকজনদের বিশ্বাসঘাতকতায় ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ আর এখন তাকে স্বৈরাচারী বলছে না, একনায়কও বলছে না, খুনিও বলছে না, অর্থাৎ ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে যে সকল টকশো হয় সেখানে জোর করে যেটা বলানোর চেষ্টা করা হতো স্বৈরাচার, খুনি ইত্যাদি ইত্যাদি নামে, এখন সেই ন্যারেটিভটা ওখানে নাই। বরং যারা সেই সময় শেখ হাসিনার তীব্র বিরোধিতা করতেন তারা এখন বলছেন যে আমাদের ভুল হয়েছে, আমরা মনে করি শেখ হাসিনার আমলটাই ভালো ছিল, শেখ হাসিনা যথার্থ ছিলেন। এর ভিতরে যারা তীব্র শেখ হাসিনা সমালোচক, সরকারপন্থী অথবা শেখ হাসিনা বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত, তারা কেউ কেউ তো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়ে বলছেন যে অতীতে যা বলেছি সেটা ভুল বলেছি। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যত আলোচনা হয়েছে, এই আলোচনার ৮০% আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ঘিরে, এবং সেই আলোচনার ভিতরে ৭০% ছিল শেখ হাসিনার পজিটিভ বিষয়গুলো নিয়ে। কনসাইজলি বলা যেতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিশ্বের এপি, রয়টার সহ অন্যান্য গণমাধ্যম, ভারতের বড় বড় গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টকশো, সবকিছু মিলে সবচেয়ে বেশি আলোচনায় প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যে নামটি, সেই নামটি শেখ হাসিনা। একসময় বাংলাদেশে যারা বলতো শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, এখন তারা লক্ষ্য করছে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতরে, উপমহাদেশে, আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনাই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বিভিন্ন রকম ভাবে অভিধায় দিতে চান, কিন্তু সেটাও সঠিক নয়। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলি, এবং শেখ হাসিনা যেভাবে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড ঠিক সেইভাবে ইন্টারভিউ তারা গ্রহণ করছেন। অর্থাৎ শেখ হাসিনা ইন্টারন্যাশনালি, সাবকন্টিনেন্টে, বাংলাদেশে এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তা প্রমাণিত হয়েছে বিভিন্ন অ্যাসেসমেন্টে, সার্ভেতে, যে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ হাসিনা। এবং দেশের অভ্যন্তরে যত আলোচনা হয়েছে ফেসবুকে, ইউটিউবে এবং বেসরকারি টেলিভিশন টক শোতে, সবখানি শেখ হাসিনার শাসনামলকে কম্পারেটিভ স্টাডি করে বলা হচ্ছে শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি থাকলেও তার শাসনামলই বাংলাদেশে সবচেয়ে ভালো ছিল। আমরা সংক্ষিপ্ত সারে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত দেশে এবং দেশের বাইরে যিনি, তিনি শেখ হাসিনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এখন তার নিজ বাসভবনে আছেন গুলশানে। যেটা শোনা যাচ্ছে যে খুব দ্রুত তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, যেটিকে সবাই সেফ এক্সিট বলার চেষ্টা করছে। অন্যদিকে যারা চুপ্পু বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য হলো যে কোনো অবস্থাতেই তাকে বাইরে যেতে দেওয়া হবে না, সেফ এক্সিট দেওয়া হবে না, তার বিরুদ্ধে মামলা হবে, এবং মামলা হয়েছে। এবং নজিরবিহীনভাবে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো যে মামলায়
তাকে আসামি করা হয়েছে, যে মামলায় তাকে দায়ী করা হয়েছে এবং যে বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য আদালত পাঠিয়েছে, এটি বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। দ্বিতীয় বিষয় হলো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং শাহাবুদ্দিন চুপ্পু, তাদেরকে একত্র করে আবার ট্রাইব্যুনালে এই যে যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল আইসিটি, এখানে অভিযোগ দায়ের করা হয়েছে। এই যারা অভিযোগ দায়ের করেছে তারা নিঃসন্দেহে একটা পক্ষ, আর তার প্রতিপক্ষ হিসেবে সরকার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ব্যাপারে এখনো পর্যন্ত ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। জনাব সালাউদ্দিন সাহেব তিনি বেশ স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না। আমরা বিপদের সময় বা আমাদের প্রয়োজনে আমরা তার কাছ থেকে উপকার পেয়েছি, কাজেই তিনি আমাদের কাছ থেকে একইভাবে উপকার পাবেন, একেবারে বাংলা কথা। কিন্তু তারপরে বিতর্ক থামছে না। কারণটা কি? এখানে একটা বিষয় আমাদেরকে ভাবিয়ে তুলছে, সেটি হলো যে পুরো রাষ্ট্রযন্ত্রের উপর, সরকার ব্যবস্থার উপর, রাজনীতির উপর এই সরকারের কতটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে, বা ইউনূস জমানাতে যে আতঙ্কগুলো ছিল সেই আতঙ্কগুলোকে এই সরকারকে এখনো তা করছে কিনা। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে জনাব চুপ্পুর কি আসলে কোনো সম্পর্ক আছে কি আছে না। এটার কারণে কি চুপ্পু সাহেবকে তার পদ থেকে বাদ দেওয়া হলো, নাকি বিএনপি আসলে এই পদে তাদের নিজেদের লোক চাচ্ছে, এটাও হতে পারে। অথবা দেখা গেল যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সমঝোতা হলেও হতে পারে, সেই সমঝোতার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে হবে, এই জন্য এই পদটা খালি করতে হবে, এটাও হতে পারে। তো সেই দিক থেকে জনাব চুপ্পুর এই পদত্যাগ, এটি বাংলাদেশে আসলে আলোচিত কোনো বিষয় হওয়া উচিত ছিল না। প্রথমত আমাদের দেশের রাজনীতির যে ধারা, সেই ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ক্ষমতা থাকে পার্লামেন্টের, মানে যাকে বলা হয় সমস্ত আইন প্রণয়নের ক্ষমতা থাকে পার্লামেন্টের হাতে, আর পার্লামেন্ট যাকে সেই সংসদ নেতা নির্বাচন করেন, আর সেই সংসদ নেতা যখন দেশের প্রধানমন্ত্রী হন, মানে তার দলীয় সংখ্যাগরিষ্ঠতা বা সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি যখন প্রধানমন্ত্রী হন, সমস্ত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা এখন প্রধানমন্ত্রীর হাতে। কাজেই মানুষের আকর্ষণ, তারপরে তর্ক বিতর্ক প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, রাষ্ট্রপতি জাস্ট একটা অলংকারিক বিষয়। আমাদের দেশের রাষ্ট্রপতি নিয়ে অতীতে তেমন কিছু আলোচনা হয়নি। কতগুলো কলঙ্কজনক ঘটনা ঘটেছে রাষ্ট্রপতি পদকে নিয়ে। প্রথম ঘটনা হলো যে বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি ছিলেন, ঠিক সেই সময়টিতে জিয়াউর রহমানের জমানাতে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, এবং সেই কাহিনী তিনি যেভাবে বর্ণনা করেছেন, এটি যাকে বলা হয় জিয়াউর রহমান সাহেবের যে সুগুণাবলী, তার সম্পর্কে মানুষের যে ইতিবাচক ধ্যান ধারণা, চিন্তা চেতনা, ওই জায়গাটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে রেখেছে, যদি ঘটনা সত্য হয়। বিএনপির জমানাতে রাষ্ট্রপতি হিসাবে যখন বি চৌধুরী সাহেব দৌড়ানি খেলেন, তারপরে ক্ষমতা হারালেন, এরপর তার বাসায় আগুন ধরিয়ে দেওয়া হলো, তারপরে তাকে মহাখালী রেল যে ক্রসিং, সেখানে তার উপর আক্রমণ চালানো হলো। এই জিনিসগুলো বিএনপির জমানাকে রীতিমতো কলঙ্কিত করে রেখেছে। আবার নিজের দলীয় ব্যক্তিত্বহীন লোক যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়, তাহলে সেক্ষেত্রে কতটা বিপর্যয় হতে পারে সেটা ইয়াজউদ্দিন আহমেদ প্রমাণ করে গেছেন। ওই সময়টাতে তিনি যদি স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারতেন, এবং তার উপর তার প্রেস সেক্রেটারি, ইউনূসের উপর যেমন তার একজন প্রেস সেক্রেটারি খুবই ক্ষমতাধর ছিলেন, তেমনি ইয়াজউদ্দিনের উপরও একজন প্রেস সেক্রেটারি ছিলেন মোখলেসুর রহমান। জনাব মোখলেস, তার সঙ্গে আমার কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বিএনপি পন্থী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন রাষ্ট্রপতিকে চালানোর মতো মানে দক্ষতা, অভিজ্ঞতা, আপনি যদি নাইমুল ইসলাম খানের কথা চিন্তা করেন, ইকবাল সুবহান চৌধুরীর কথা চিন্তা করেন, জাওদুর রহমানের কথা চিন্তা করেন, বা বঙ্গবন্ধুর ছিলেন বাহাউদ্দিন সাহেব ছিলেন বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি, ওনাদের যে পর্যায়ে, সেই পর্যায়ে ওনাদের একটা কেনি আঙ্গুল হওয়ার মতো যোগ্যতাও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের, মিস্টার শফিক আর মোখলেসুর রহমান, ইয়াজউদ্দিন সাহেব, এদের ছিল না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে পুরো জমানাটা, অর্থাৎ ইয়াজউদ্দিনের পুরো জমাটা বেসিক্যালি মোখলেসুর রহমান চালিয়েছেন, আর
শফিক সাহেব চালিয়েছেন ইউনূসের জমানাতে। নাথিং, দেয়ার ওয়াজ নো থার্ড ম্যান, ইউনূস এবং মাঝামাঝিতে মানে সেই সব কিছু চালিয়েছেন। তো সেই দিক থেকে বলা হয়ে থাকে যে ওই যে মোখলেছুর রহমান বঙ্গভবনে তিনি চলেছেন মূলত হাওয়া ভবনের কথায়, তারেক জিয়ার কথায়। এটা হলো বাস্তবতা। তো ওই মুহূর্তে কমান্ড যা কিছু হয়েছে তখনও পর্যন্ত কিন্তু যদি ওখানে একজন ব্যক্তিত্ববান দলের ঠিক ওরকম পরীক্ষিত লোকজন থাকতেন, তাহলে এই ঘটনা কিন্তু ঘটতো না, 111-এর মতো ঘটনা ঘটতো না। ইয়াজউদ্দিন সাহেব প্রয়াত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমি একটা ঘটনা শুনেছি তার সম্পর্কে, ব্যাংকের একজন বড় কর্মকর্তা বলেছেন। ঘটনার সত্য মিথ্যা জানি না, কিন্তু ঘটনা যাকে নিয়ে উপলক্ষে আমি তাকে জিজ্ঞাসাই করে নিই, তিনি মোসাদ্দেক আলী ফালু। তো মোসাদ্দেক আলী ফালু এখনো জীবিত আছেন, যদি ঘটনার সত্য না হয় আই এম সরি, কিন্তু গল্পটা বলার আমি লোভ সংবরণ করতে পারছি না, বিকজ গল্পটার চাইতেও গল্পর যে অন্তর্নিহিত তাৎপর্য, সেই তাৎপর্যটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেই গল্পটা হলো এরকম যে তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য মোসাদ্দেক আলী ফালু সাহেবকে বেগম জিয়া পাঠালেন যে যান ইয়াজউদ্দিন সাহেবকে গাড়িতে করে নিয়ে আসেন, আজকেই আমি তাকে রাষ্ট্রপতি বানাবো। কেউ জানে না, এটা বেগম জিয়া আর ফালু সাহেব ছাড়া কেউ জানে না। তো তাকে সেখান থেকে নিয়ে আসা হলো, গাড়িতে করে আসছে, ফালু সাহেব তার পাশে বসা, রাষ্ট্রপতি হবেন একটু পরেই। তো সেই সময়টাতে তখন ওই বাংলা লিঙ্কের সিম আসে ভাব, তখন সবার মধ্যে একটা ক্রেজ যে বাংলা লিঙ্কের সিম খুব কম দাম হবে, মানে ওটা একটা স্বপ্নের ব্যাপার, লটারিতে বড় কিছু জয়ের মতো একটা ব্যাপার ছিল। তখন আসেনি, কিন্তু সবার একটা কামনা, একটা বাংলা লিঙ্কের সিম যদি পাই বিরাট একটা ব্যাপার। তো যাই হোক, গাড়ির মধ্যে বসে তিনি ফালু সাহেবকে নাকি বলেছিলেন, আমি আবার বলছি নাকি, যে ফালু ভাই আপনার কাছে একটা অনুরোধ। তো ফালু সাহেব জিজ্ঞেস করলেন কী অনুরোধ? বলে অনুরোধ হলো যে আপনি কিন্তু আমাকে 2টো বাংলা লিঙ্কের সিম দিবেন, বাংলা লিঙ্ক যখন বের হবে 2টো বাংলা লিঙ্কের সিম দিবেন। তো ফালু সাহেব মানে এই কথা যিনি আমাকে বলেছেন তার সাথে ফালু সাহেবের কথা হয়েছে। তো ফালু সাহেব বললেন যে অবাক করা ঘটনা, যে লোক একটু পরে রাষ্ট্রপতি হবে সে আমার কাছে 2টো বাংলা লিঙ্কের সিম চাচ্ছেন। তো এই ছিল তার পার্সোনালিটি। তো সেই পার্সোনালিটি দিয়ে আসলে প্রবলেমগুলো সলভ করা যায় না। তো সেই দিক থেকে আসলে শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ইয়াজউদ্দিন সাহেবের মতো ছিলেন না। তিনি কমপ্লাই করেছেন সবার সাথে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন নিজে। কথা বলেছেন কম, শব্দ করেছেন কম, সিদ্ধান্ত নিয়েছেন বেশি। এবং পুরো সময়টিতে বঙ্গভবনকে ঘিরে যে সকল বিস্ফোরক সিদ্ধান্ত হয়েছে, যে সকল বিস্ফোরক ঘটনা ঘটেছে, ও ঘটনা তিনি ছাড়া আর কেউ জানেন না। তিনি একটা দুটো ঘটনা শুধুমাত্র একটু উস্কে দিয়েছেন। রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে একবার একটা কথা বলেছেন, মানব জমিনের মতিউর রহমানকে সাক্ষাৎকার দিয়ে একটা কথা বলেছেন, আর কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু কালের কণ্ঠের সাক্ষাৎকারের খুব অল্প অংশ ছাপা হয়েছে, বাকি অংশ হয়তো ভবিষ্যতে ছাপা হবে। তো কাজেই তিনি ওখানে বসে তার সীমাবদ্ধতার মধ্যেও তিনি একটা সোশ্যাল কানেক্টিভিটি গড়ে তুলেছিলেন। তার সঙ্গে জামাতের একটা সম্পর্ক ছিল, ইউনূসের সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু জামাতের সঙ্গে ছিল। তার সঙ্গে এনসিপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সম্পর্ক ছিল। এখন তো অনেকে মানে যাকে বলে অনেকে অভিযোগ করছেন যে যেদিন তারা বঙ্গভবন ঘেরাও করতে গেছিলেন তখন এনসিপির সিনিয়র নেতারা, বিশেষ করে মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আর কে যেন আছে, তাদের নাম বলা হচ্ছে, তারা নিষেধ করেছিলেন। অথচ আবার সেই মাহফুজই সেখানে গিয়ে বঙ্গবন্ধুর ছবি সেখান থেকে নামিয়ে ফেলেছেন। তারপর তিনি ওই সময়টাতে তারেক রহমান সাহেবের সাথে নিঃসন্দেহে তার একটা যোগাযোগ ছিল। এই যোগাযোগের প্রেক্ষিতে সেখানে অনেক কিছু ঘটেছে। তার সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক ছিল, নৌবাহিনী প্রধানের সম্পর্ক ছিল, বিমান বাহিনী প্রধানের সম্পর্ক ছিল, এবং তিনি এই যে পুরো সামরিক তন্ত্রটিকে বঙ্গভবনমুখী করতে পেরেছিলেন তার ডিপ্লোম্যাসি দ্বারা।